নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের বাজার নিয়ে এবং আমাদের বাজারের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটাও আজকের ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব। দেখুন, নিফটি এবং ব্যাংক নিফটির ভিতরে কিন্তু আমরা নতুন উচ্চতা লক্ষ্য করেছিলাম, কিন্তু কিছু জিওপলিটিক্যাল নিউজের জন্য বাজারে কিন্তু একটা ভালো ধরনের প্রাইস কারেকশন বা প্রাইস রিজেকশন আমরা লক্ষ্য করতে পারছি। কোন কোন ফান্ডামেন্টাল রিজনের জন্য বাজারে এত ভালো ধরনের প্রাইস কারেকশন আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু আমরা আজকের ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব। এবং টেকনিক্যাল চার্ট এই মুহূর্তে আমাদের কি বলছে, নিফটির পরবর্তী সাপোর্ট লেভেল কি রয়েছে, কিভাবে ট্রেড করব, সবকিছু আজকের ভিডিওতে ইন ডিটেইলসে আলোচনা করব। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো এখানে প্রথম যে ফান্ডামেন্টাল রিজনটা উঠে আসছে সেটা হচ্ছে বৈশ্বিক চাপ। তো আসুন কি বলছে প্রথম পয়েন্ট আমরা জেনে নিই। প্রথম পয়েন্ট বলছে ভূ রাজনৈতিক উত্তেজনা। কি বলছে, চলমান বৈশ্বিক সংঘাত এবং ঘটনা প্রবাহ, যেমন সম্প্রতি খবরে উল্লেখিত ভেনেজুয়েলার মার্কিন সামরিক পদক্ষেপ অনিশ্চয়তা তৈরি করেছে। তো আমরা কম বেশি সবাই জানি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার যে প্রেসিডেন্ট রয়েছে, তিনি কিন্তু সেখান থেকে উঠিয়ে নিয়ে এসছে এবং তাদের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে। এবং এখানে কি বলছে, যা বিনিয়োগকারীদের সতর্ক করে তুলেছে এবং ঝুঁকি এড়িয়ে চলার মনোভাব সৃষ্টি করেছে। তো সবাই কিন্তু এটা ভাবছে যে এখানে যদি কোনো ধরনের আবার কোনো যুদ্ধ শুরু হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে বড় ধরনের প্রাইস কারেকশন হতে পারে বা মার্কেটের ভিতরে কিন্তু একটা ক্রাশ আমরা লক্ষ্য করতে পারি। সেই জন্য কিন্তু সবাই কি করছে, মার্কেট ছেড়ে কিন্তু অনেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা এখানে করছে। তো সেকেন্ড পয়েন্ট কি বলছে, তো সেকেন্ড পয়েন্ট বলছে মার্কিন বাণিজ্য ও শুল্ক উদ্বেগ। কি বলছে, ভারতীয় পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সম্ভাব্য নতুন শুল্ক আরোপের চিন্তা, যেমন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক বৃদ্ধি হুমকির মতো বাজারের ভাবাবেগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষত আইটি এবং ফার্মার মতো বিশ্ব বাণিজ্যের উপর নির্ভরশীল খাতগুলির জন্য। দেখুন, ভারত রাশিয়া থেকে কিন্তু ক্রুড অয়েল বাই করে, আমেরিকার থেকে কিন্তু বাই করছে না। সেটার কারণে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা হুমকি দিয়েছে ভারতকে, ভারত যদি আমাদের কাছ থেকে ক্রুড অয়েল বাই না করে সেক্ষেত্রে ভারতের উপর কিন্তু পুনরায় ট্যারিফ বাড়ানো হবে, এটার কিন্তু একটা হুমকি দিয়েছে। আর ভারত কিন্তু বেসিক্যালি এখানে আইটি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে এবং ফার্মা কোম্পানি যারা রয়েছে তারা বেসিক্যালি আমেরিকার বাজারে বিভিন্নভাবে সেখানে বিজনেস করে থাকে। তো এক্ষেত্রে এই সমস্ত সেক্টরগুলোর ভিতরে কিন্তু ভালো ধরনের পতন হতে পারে এবং এটা কিন্তু জাস্ট একটা হুমকি দিয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত তেমনভাবে কোনো কনফার্মেশন আসেনি। তো সেটার কারণেই কিন্তু আজকে বাজারে আমরা বেসিক্যালি মার্কেটে এই দুদিন ধরে কিন্তু বাজারে একটা ভালো ধরনের পতন লক্ষ্য করতে পারছি। ওটা বলার পর থেকেই কিন্তু মার্কেটে এখানে কারেকশন হওয়া শুরু হয়ে গিয়েছে। 3 নম্বর পয়েন্ট কি বলছে, 3 নম্বর পয়েন্ট বলছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এফআইআইদের এখানে বিক্রির কথা এখানে বলা হয়েছে। তারা কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটে সেল করে চলেছে। তো সেই পয়েন্ট এখানে এসছে। তো এখানে কি বলছে যে বিদেশি বিনিয়োগকারীরা কখনো কখনো ভারতীয় বাজার থেকে অর্থ তুলে নিয়ে অন্য আকর্ষণীয় বাজারে বিনিয়োগ করেন অথবা বৈশ্বিক ঝুঁকি এড়ানোর কারণে বিনিয়োগ প্রত্যাহার করেন। এফআইআই এর ক্রমাগত বিক্রি বাজারকে নিম্নমুখী করে। তো এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের মার্কেটে সেলিং প্রেশারটা দিয়ে চলেছে, যেটার কারণে কিন্তু বাজার অলরেডি একটা প্রেশারের ভিতরে এখানে রয়েছে। তার উপর কিন্তু মার্কিন বাণিজ্য শুল্ক উদ্বেগটা, এটা তো জাস্ট নতুন করে বাজারে কিন্তু একটা ভালো ধরনের টেনশন এখানে বাজারে দিচ্ছে এবং যেটার কারণে বাজার কিন্তু একটা ভালো ধরনের নেগেটিভিটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। নেক্সট যে পয়েন্ট এখানে উঠে আসছে সেটা হচ্ছে মুদ্রার অস্থিরতা। তো আসুন জেনে নিই কি বলছে। তো এখানে বলছে যে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় রুপির অবমূল্যায়ন বিদেশি বিনিয়োগকারীদের জন্য ডলারের সাপেক্ষে রিটার্ন কমিয়ে দেয়, যা এফআইআই বহির্গমনকে আরও উৎসাহিত করে। তো ভারতীয় রুপি যত বেশি উইক হবে সেক্ষেত্রে কিন্তু এফআইআইদের জন্য কিন্তু আরও খারাপ। এরা কিন্তু তত বেশি ভারতের বাজার থেকে কিন্তু এখানে উইথড্রল করবে, এখান থেকে কিন্তু সেলিং প্রেশারটা জারি করবে এবং সেক্ষেত্রে কিন্তু আরও বেশি মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এখানে নেক্সট যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্বেগ বা ডোমেস্টিক কনসার্ন। তো আসুন জেনে নিই কি বলছে এখানে। ফার্স্ট পয়েন্ট এখানে বলছে যে দুর্বল কর্পোরেট আয়। কি বলছে, কোম্পানিগুলির লাভ বা আয়ে মন্থর বা অসম বৃদ্ধি বিনিয়োগকারীদের হতাশ করতে পারে। যদি কোম্পানির লাভ বর্তমান শেয়ারের দামকে সমর্থন করার জন্য যথেষ্ট পরিমাণ না বাড়ে তবে বাজারে সংশোধন দেখা যায়। এটা বলছে ডিআইআই যদি কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে এবং সেই শেয়ার যদি না বাড়ে সেক্ষেত্রে কিন্তু তারাও সেই শেয়ার থেকে বেরিয়ে আসবে এবং সেটার কারণে কিন্তু মার্কেট অবশ্যই একটা সেলিং প্রেশার আমরা লক্ষ্য করতে পারবো। এটা কিন্তু আমাদের দেশীয় কনসার্ন। তো এটার কারণে কিন্তু আমাদের মার্কেটেও একটা ভালো ধরনের সেলিং প্রেশার আসতে পারে।
সেকেন্ড এখানে যে পয়েন্টে উঠে আসছে সেটা হচ্ছে অতিরিক্ত মূল্যায়ন বা স্ট্রেসড ভ্যালুয়েশন। কি বলছে, সাম্প্রতিক পতন সত্ত্বেও ভারতীয় বাজারকে কখনো কখনো তার ঐতিহাসিক গড় বা অন্যান্য উদীয়মান বাজারের তুলনায় ব্যয়বহুল বা ওভার ভ্যালুড বলে মনে করা হয়। উচ্চ মূল্যায়নের কারণে কোনো নেতিবাচক সংকেত পেলেই বাজারে পতনের ঝুঁকি থাকে। তো এটা কি বলছে, দেখুন বাজারে বাজার যখন কোনো অল টাইম হাই লেভেলের কাছাকাছি চলে তখন যদি কোনো খারাপ খবর আসে সেক্ষেত্রে কিন্তু বাজারে একটা পতন হওয়ার সম্ভাবনা থাকে, এবং বাজারে এই মুহূর্তে যে লেভেলটা চলছে অল টাইম হাই সেই জন্য এটাকে কিন্তু ওভার ভ্যালুড হিসাবে কিন্তু কনসিডার করা হচ্ছে। তো এই সময়েই যদি কোনো খারাপ খবর আসে সেক্ষেত্রে কিন্তু প্রাইস রিজেকশন একদম অবধারিত হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। নেক্সট এখানে কি পয়েন্ট উঠে আসছে, নেক্সট পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট খাতে দুর্বলতা। সম্প্রতি ইনফরমেশন টেকনোলজি, কিছু আর্থিক স্টকের মতো কিছু ভারী শিল্প খাতে উল্লেখযোগ্য বিক্রির চাপ দেখা যাচ্ছে। এখানে বলছে যে ফিনান্সিয়াল যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, ফিনান্সিয়াল কোম্পানি কোনগুলো রয়েছে, ফিনান্সিয়াল কোম্পানি অনেক রয়েছে, যেমন বাজাজ ফিনান্স রয়েছে, আমাদের এইচডিএফসি লাইফ রয়েছে, এসবিআই কার্ড রয়েছে, ফিনান্সিয়াল যে সমস্ত এলআইসি রয়েছে। তো কিছু কিছু ফিনান্সিয়াল যে কোম্পানিগুলো রয়েছে এই ফিনান্সিয়াল কোম্পানিগুলো এরা কিন্তু এইসব কোম্পানিগুলোর ভিতরে কিন্তু ভালো ধরনের একটা সেলিং প্রেশার লক্ষ্য করা যাচ্ছে, যেটার কারণে কিন্তু বাজারে একটা প্রেশার অলরেডি রয়েছে। আর আইটি সেক্টরের পিছনে তো একটা এখানে কারণ অলরেডি লেগে রয়েছে, আমেরিকার বাজারে কিন্তু সেখানে ট্যাক্স বাড়ানোর বা টেরিফ বাড়ানোর একটা এখানে অলরেডি এখানে হুমকি দিয়ে চলেছে ট্রাম্প, আগের দিন দিয়েছে, যেটার কারণে কিন্তু আইটি সেক্টরের ভিতরে অলরেডি এখানে একটা পতন লক্ষ্য করা যাচ্ছে। তো নেক্সট পয়েন্ট এখানে আমাদেরকে কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে সুদের হার আর মুদ্রাস্ফীতির প্রভাব। কি বলছে, উচ্চ মুদ্রাস্ফীতির কারণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই সুদের হার বেশি রাখতে বা বাড়াতে পারে। উচ্চ সুদের হার ব্যবসা এবং গ্রাহকদের জন্য ঋণের খরচ বাড়িয়ে দেয়, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্পোরেট লাভকে ধীর করে দিতে পারে। তো ব্যাংকে যদি সুদের হার বাড়িয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু স্টক মার্কেটে কেউ ইনভেস্ট করবে না, এবং যদি না করে সেক্ষেত্রে কিন্তু স্টক মার্কেটের শেয়ার কিন্তু উপরে যাবে না, এখানেও কিন্তু একটা নেগেটিভিটি থেকে যায়। তো এগুলোই হচ্ছে মেইনলি ইনফরমেশন, এখন আপাতত এই ইনফরমেশনগুলোই রয়েছে ফান্ডামেন্টাল রিজন বলতে। তো এবারে আমরা টেকনিক্যাল চার্ট নিয়ে ডিসকাশন করব। তো আমি এখানে নিফটি 50 চার্ট ওপেন করেছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে দেখব যে এর আউটলুকটা কি রয়েছে। দেখুন উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিন্তু এর যে অল টাইম হাই লেভেল ছিল সেটার নিচে কিন্তু প্রাইস আবার এখানে রিজেকশন হয়ে এখানে কিন্তু চলে এসছে, বা এখানে কিন্তু একটা নেগেটিভ ক্যান্ডেলস্টিক এখানে লক্ষ্য করা যাচ্ছে উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে। এবং ডের ক্যান্ডেলস্টিক হিসাবে যদি এখানে সিলেক্ট করি সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু একটা ডোজি ক্যান্ডেলস্টিক এখানে তৈরি করছে। আচ্ছা, তাহলে এবার আমরা কিভাবে ট্রেডিং করব? তো দেখুন এখানে কিন্তু আমরা যে লেভেলটা ড্র করেছিলাম সেই লেভেলটার ভিতরেই কিন্তু প্রাইস এখনো পর্যন্ত চলছে। আমরা আগের ভিডিওতে যেটা ডিসকাশন করেছিলাম যে নিফটি 50-র এখানে কিন্তু একটা ভালো ধরনের ব্রেকআউট ক্যান্ডেলস্টিক লক্ষ্য করা যাচ্ছে, এবং আমরা যে স্টপ লস লেভেলটা রেখেছিলাম সেটা কিন্তু এই 26,100-এর কাছাকাছি কিন্তু আমরা এখানে স্টপ লস লেভেলটা রেখেছিলাম, বা এর তলায় যদি কোনো কারণে মার্কেট চলে আসে সেক্ষেত্রে আমরা মার্কেটকে আবার একটা বেয়ারিশ কন্ডিশন হিসাবে এখানে কনসিডার করতে পারি। বাট প্রাইসটা কিন্তু এখনো পর্যন্ত এটার উপরেই চলছে। এখানে কিন্তু এখন প্রাইসটা দেখতে পাচ্ছেন 26,178-এ কিন্তু এখানে প্রাইসটা এই মুহূর্তে চলছে। তো এখানে 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিক হিসাবে যদি এখানে দেখি সেক্ষেত্রেও এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা 26,100-এর কাছাকাছি, এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস একটা বাউন্স ব্যাক করেছে। 1 ঘন্টার ক্যান্ডেলস্টিকে আরো ভালো এখানে লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিন্তু একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক লক্ষ্য করা যাচ্ছে। এখানটায় ভালোভাবে যদি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু একটা বুলিশ এনগালফিং টাইপের ক্যান্ডেলস্টিক লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিন্তু একটা রিভার্স ক্যান্ডেলস্টিক লক্ষ্য করা যাচ্ছে। এই লেভেলটাই কিন্তু একটা সাপোর্ট অলরেডি নিয়েছে 1 আওয়ারের ক্যান্ডেলস্টিক হিসাবে, এবং 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিক হিসাবেও কিন্তু এখানে একটা বাউন্স ব্যাক লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে আমরা যেভাবে এখানটায় ট্রেড সেটআপ তৈরি করেছিলাম, কিভাবে ট্রেড সেটআপ তৈরি করেছিলাম, দেখুন এখানে কিন্তু আমরা একটা ডবল বটম প্যাটার্ন লক্ষ্য করতে পেরেছিলাম, যেটা আগের ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম। দেখুন এখানে কিন্তু আমরা একটা ডবল বটম প্যাটার্ন লক্ষ্য করতে পেরেছিলাম। তারপর দেখুন প্রাইস কিন্তু এখানটা থেকে উপরে গিয়েছে এবং আবার এখানে নিচে আসছে, বাট এখানে কিন্তু সাপোর্ট লেভেলটা এখনো পর্যন্ত রয়েছে। তাহলে 26,100-এর কাছাকাছি যে সাপোর্ট লেভেলটা রয়েছে এটা কিন্তু এই মুহূর্তে একটা কি সাপোর্ট বা মেইন সাপোর্ট হিসাবে এখানে অ্যাক্ট করছে। এই সাপোর্টটার উপরে যত সময় রয়েছে প্রাইস তত সময় কিন্তু
প্রাইস কিন্তু এখনো নেগেটিভ কনফার্মেশন আমাদেরকে দিচ্ছে না। আমার মনে হয় এই লেভেলটা থেকে প্রাইস এখানে এসছে এবং এখান থেকে বাউন্স ব্যাক করে কিন্তু প্রাইসটা আরও উপরে যাওয়ার একটা সম্ভাবনা এখানে রয়েছে। দেখুন এখানে যদি ট্রাম্প আবার যদি এখানে টেরিফটা বাড়িয়ে দেয়, এটা জাস্ট হুমকি দিয়েছে, বাট এটা যদি কনফার্মেশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সব সাপোর্ট ভেঙে নিচে চলে আসবে প্রাইস। টেকনিক্যাল তখন কিন্তু কোনো ধরনের কাজ করবে না। ফান্ডামেন্টাল যদি খারাপ খবর চলে আসে সেক্ষেত্রে টেকনিক্যাল কাজ করে না। বাট টেকনিক্যাল চার্ট অনুযায়ী এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিন্তু এখানে একটা সাপোর্ট রয়েছে 26,100-র কাছাকাছি, কিন্তু এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে। তো এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু প্রাইস উপরে যেতে পারে বলে আমার মনে হয় পার্সোনালি। এবং এই মুহূর্তে যারা ট্রেড করবেন ভাবছেন, স্টকের ভিতরে বাই করবেন ভাবছেন, তাদেরকে আমি বলবো আপনারা যদি বাই করেন সেক্ষেত্রে কারেন্ট যে লেভেলটা রয়েছে প্রাইস যেখানটায় চলছে 26,178, তো এই লেভেলটায় আপনারা বাই করতে পারেন। এবং এখানে স্টপ লস যেটা হবে সেটা কিন্তু 26,100-র নিচে আমাদের স্টপ লস হবে। মানে এই যে লেভেলটা আমি এখানে ড্র করে রেখেছি 26,100-26,100-র নিচে কিন্তু আমাদের স্টপ লস হবে। এবং আমাদের টার্গেটটা যদি এখানে দেখতে হয় সেক্ষেত্রে প্রাইস অ্যাকশন হিসাবে 26,845-এর কাছাকাছি কিন্তু আমাদের প্রাইস অ্যাকশন হিসাবে এখানে টার্গেটটা হচ্ছে। আর যারা অপশন ট্রেড করবেন ভাবছেন তারা কিন্তু এখানে কল অপশন বাই করে পরের দিন কিন্তু এখানে চলতে পারেন, তেমনটাই কিন্তু এখানে মার্কেটে লক্ষ্য করা যাচ্ছে। এখানে কিন্তু একটা বাউন্স ব্যাক ক্লিয়ারলি লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা কল অপশন বাই করে এখানে চলতে পারেন। আর যারা স্টক বাই করবেন ভাবছেন তারা এই মুহূর্তে স্টক বাই করতে পারেন। স্টপ লস লেভেলটা কিন্তু 26,100-র নিচে এখানে আমাদেরকে রেখে স্টক বাই করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন নিফটির এই মুহূর্তে কি কন্ডিশন রয়েছে। এবার আমরা ব্যাংক নিফটি চার্ট নিয়ে একটু ডিসকাশন করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটা ওপেন করে নিয়েছি। তো প্রথমে আমি এখানে উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে দেখবো যে এর আউটলুকটা কেমন রয়েছে। দেখুন ব্যাংক নিফটির ভিতরে কিন্তু ভালো ধরনের স্ট্রেংথ এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি উইকলি ক্যান্ডেলস্টিক দেখি সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভালো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক আগের সপ্তাহে এখানে ব্যাংক নিফটি বানিয়েছে এবং এখানে কিন্তু একটা বুলিশ ফ্লাগ প্যাটার্নও তৈরি করেছে, যেটা আগের ভিডিওতেও আমি বারবার করে আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম। আমি যদি এখানে ডের ক্যান্ডেলস্টিক দিই সেক্ষেত্রে এখানে ভালোভাবে লক্ষ্য করা যায় যে এখানে কিন্তু খুব ভালো ধরনের একটা প্যাটার্ন এখানে ব্যাংক নিফটি তৈরি করেছে, যেটা আগের ভিডিওতে এবং অনেকদিন ধরেই কিন্তু এই প্যাটার্নটা আপনাদের সাথে আমি শেয়ার করে চলেছি যে এখানে কিন্তু একটা বুলিশ ফ্লাগ প্যাটার্ন তৈরি হচ্ছে। এবং এখানে কিন্তু যখনই এই ফ্ল্যাগটা ব্রেকআউট হবে, এর এজটা যখনই ব্রেকআউট হবে তখন কিন্তু আমরা ব্যাংক নিফটির ভিতরে এন্ট্রি করব। এবং দেখুন এক্স্যাক্টলি এখানটায় ব্রেকআউট হয়েছে তখন থেকেই কিন্তু ব্যাংক নিফটি এখান থেকে খুব ভালোভাবে একটা উপরে যাওয়ার চেষ্টা করছে। এবং আমি যদি এখানটায় আবার একবার আপনাদেরকে দেখিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক নিফটির ভিতরে কিন্তু একটা ভালো ধরনের এখানে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হচ্ছে। এবং আমাদের টার্গেট লেভেল কোথায় রয়েছে, ফার্স্ট টার্গেট কিন্তু এখানে 61,300-র কাছাকাছি কিন্তু আমাদের এখানে ফার্স্ট টার্গেটটা রয়েছে। এটা কিন্তু বারবার করে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে ব্যাংক নিফটির ভিতরে দুর্দান্ত বুলিশ মোমেন্টাম এখানে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা চাইলে ভালো ভালো ব্যাংকিং স্টককে বাই করতে পারেন। যারা স্মল ক্যাপে বাই করেন তারা কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়াকে বাই করতে পারেন। যারা মিড ক্যাপ বা লার্জ ক্যাপে বাই করেন সেক্ষেত্রে তারা ICICI ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, SBI ব্যাংক এগুলোকে কিন্তু বাই করতে পারেন। আমি কিন্তু বারবার করে আপনাদের সাথে এগুলো শেয়ার করেছিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই প্যাটার্নটা এখানে মেনটেন করছে। তো আমি বলবো ব্যাংক নিফটির ভিতরে খুব ভালো ধরনের কিন্তু এখানে প্যাটার্ন তৈরি হয়েছে, সেহেতু এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন আমি লক্ষ্য করছি না। এখান থেকে কিন্তু প্রাইস আরো উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা এখনো পর্যন্ত স্টকে বাই করেননি, মানে ব্যাংকিং সেক্টরের স্টক বাই করেননি, করবেন ভাবছেন, তারা কিন্তু এই মুহূর্তে বাই করতে পারেন এবং এই লেভেলটা পর্যন্ত কিন্তু দেখতে পারেন। এখানে লেভেলটা হচ্ছে 61,300-র কাছাকাছি। এই লেভেলের কাছাকাছি গেলে কিন্তু এখান থেকে একটা প্রাইস রিজেকশন হতে পারে এবং স্টকের ভেতরেও কিন্তু আমরা কালেকশন দেখতে পারি। তো আমি আপনাদেরকে বলেছিলাম এই লেভেলটা যখন ব্রেকআউট হবে তখন কিন্তু আপনারা বাই করতে পারেন। তো খুব ভালো ধরনের প্যাটার্ন কিন্তু এখানে ব্যাংক নিফটির ভিতরে তৈরি হয়েছে। তো আশা করি ওভারঅল সিনারিও কি রয়েছে সবকিছু ডিটেলসে বুঝতে পেরেছেন। জিওপলিটিক্যাল নিউজ কি রয়েছে, নিফটির এই মুহূর্তে কারেন্ট সিনারিও কি রয়েছে, ব্যাংক নিফটির কারেন্ট সিনারিও কি রয়েছে, সবকিছু আজকের ভিডিওতে ইন ডিটেলসে আমরা আলোচনা করলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।